দাদা, হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক হয়েছে এবং তারপরেই কার্যত এ রাজ্যের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে জোট হবে কি না। কি বলবেন এই বিষয়টা নিয়ে? সত্যিই কি জোট হওয়ার সম্ভাবনা রয়েছে হুমায়ুন কবিরের সঙ্গে বামেদের? কারণ তারা তো ধর্মনিরপেক্ষ দল, সেকুলার দল। দেখো, ধর্মনিরপেক্ষতা মুখে বলা বা কাগজে লেখা আর প্র্যাকটিস করার মধ্যে একটা পার্থক্য আছে। প্রথম কথা হলো যে হুমায়ুন কবিরের সঙ্গে জোট হোক বা না হোক, হুমায়ুন কবিরের সঙ্গে মিটিংয়ে বসা এটা দুটো জিনিস প্রকাশ করে। এক হলো মোহাম্মদ সেলিমের ডেসপারেটনেস, দ্বিতীয় জিনিস হলো দেউলিয়াপনা। কেন কথাটা বলছি আমি, দেখো 2021 সালেও শুধুমাত্র মুসলিম ভোটকে টার্গেট করে তারা জোট করেছিলেন ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী সাহেবের সাথে। এই দেউলিয়াপনা বা ডেসপারেটনেসগুলো তখনই হয় যখন একটা নেতা সে কলকাতায় স্টুডিওতে বসে থাকে বা কলকাতার এসি ঘরে বসে থাকে, যার গ্রাউন্ড সম্পর্কে কোনো আইডিয়া নেই। কেন কথাগুলো বলছি, যখন আইএসএফের সঙ্গে জোট হয় একটা জিনিস সঙ্গে বুঝতে হবে, আইএসএফ বা ফুরফুরা শরীফ একটা পীরপন্থী একটা ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে। তো সেই পীরপন্থী ধর্মীয় ব্যাকগ্রাউন্ড, যাদের মাত্র 4টে জেলাতে ধর্মীয় প্রভাব, আমি রাজনৈতিক প্রভাব কোনো বলছি না, ধর্মীয় প্রভাব, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া এবং পশ্চিমের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেই পীরপন্থী একটা দলের সাথে জোট করে বাংলার 30% মুসলমানের ভোট আসবে, এটা তখনই একজন নেতা ভাবতে পারেন যখন তার মুসলিম কমিউনিটি সম্পর্কে কোনো আইডিয়া নেই। তখনই বাংলার মুসলমান সম্পর্কে কেন বলছি আমি, দেখো বাংলায় যে 30% বাঙালি মুসলিম রয়েছে তার তো বিভিন্ন সেক্ট রয়েছে বা তার বিভিন্ন স্কুল অফ থটস রয়েছে। যেমন ফুরফুরাপন্থী রয়েছে যারা পীর মানে, আহলে হাদিসরা রয়েছে যারা পীর কোনো মতেই মানে না, তারা পীরতন্ত্রের বিরুদ্ধে, তবলিগ জামাত রয়েছে, হানাফিরা রয়েছে, বারেলেভি রয়েছে, দেওবন্দি রয়েছে। তো যখন তুমি নির্দিষ্ট একটা স্কুল অফ থটসের ফুরফুরার সঙ্গে জোট করলে, তখন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বীরভূম, বর্ধমানের একাংশ, যেখানে বামেরা একটা সময় ভালো মুসলিম ভোট পেয়েছিল, 2016 সালেও সেখান থেকে ভালো মুসলিম ভোট পেয়েছিল, সেখানকার যে মুসলিমরা যারা আহলাদি স্কুল অফ থটসের, তারা কখনোই তোমাকে সমর্থন করবে না, এটা মোহাম্মদ সেলিমের বোঝা উচিত ছিল। তিনি কেন বুঝতে পারেননি? কারণ তিনি সারা জীবন দক্ষিণ কলকাতায় বসে খিদিরপুরের উর্দুভাষী মুসলমানদের সঙ্গে রাজনীতি করেছেন। বাঙালি মুসলিমরা রাজনৈতিকভাবে তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা বা তাদের রাজনৈতিক থট বা তাদের যে ভোটিং প্যাটার্ন, এগুলো নিয়ে তার কোনো আইডিয়া বা ধ্যান ধারণা নেই। সেই একই ভুলটা উনি আবার রিপিট করছেন ওয়েস্টিন হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে বসে। দেখো, খুব সোজা হিসাব, হুমায়ুন কবির কোন কোন দলে ছিলেন, কি কি কাজ করেছেন, সেগুলো সবার জানা। আমি সেটাতে আসতে চাই না। আমি যদি সংসদীয় গণতন্ত্রের কথাই আসি, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট হয়েছে, তৃণমূল একটা সময় অটল বিহারী বাজপেয়ীর আমলে বিজেপির সঙ্গে জোটেছিল, বামেরাও একটা সময় জনসংঘের সঙ্গে জোট করেছিল অনেক আগে, কংগ্রেস এই রিসেন্ট উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে জোট করেছে, যদিও একটা সময় শিবসেনার সঙ্গে কংগ্রেসের প্রচুর দ্বন্দ্ব ছিল, এরকম একাধিক উদাহরণ দেওয়া যায়। তো আমি যদি কমিউনিস্ট পার্টির আইডিওলজি, নীতি, নৈতিকতা এইসবকে বাদও দিই, যদি আমি শুধুমাত্র ভোটিং প্যাটার্নে আসি, যে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে মোহাম্মদ সেলিম ভাবছেন যে মুর্শিদাবাদে একটা অংশের ভোট আসবে। প্রথম কথা হলো, হুমায়ুন কবির যে সীমাবদ্ধতা হুমায়ুন কবিরের প্রভাবের, সেটা দক্ষিণ মুর্শিদাবাদের 5টি বিধানসভা, তার মধ্যে রেজিনগর ওনার হোম কনস্টিটিউয়েন্সি, রেজিনগরের পাশের বেলডাঙ্গা, হরিহরপাড়া, ভরতপুর এবং নওদা, এখানে তার প্রভাব সীমাবদ্ধ, এবং কালীগঞ্জ যেটা বেলডাঙ্গা লাগোয়া নদিয়ার বিধানসভা, তার কিছু পকেটে হুমায়ুন কবিরের ভোট আছে। এর মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিনগর বাদ দিয়ে কোথাও হুমায়ুন কবির সেভাবে শক্তিশালী পজিশনে নেই। রেজিনগরেও যা পজিশন, আমি রেজিনগরের ডেটা বলি তোমাদেরকে, রেজিনগরে 2019 সালের পর থেকে বিজেপি ক্রমাগত 50-51 হাজার ভোট কন্টিনিউয়াসলি পেয়ে এসছে। সেখানে মুসলিম ভোটার 1,70,000 থেকে 80,000। এই 1,70,000 থেকে 80,000 ভোটটা যদি 3টে পার্টিতে ভাগ হয়, ওখানে কংগ্রেসের ক্যান্ডিডেট পড়বে, কংগ্রেসের একটা ভালো ভোট আছে, দীর্ঘদিন ধরে কংগ্রেসের ওটা সিট। তৃণমূলের ক্যান্ডিডেট পড়বে, সেখানে তৃণমূলের যেতে এমএলএ আছে, এবং হুমায়ুন কবির, যদি বামেদের সঙ্গে জোট না হয় তাহলে বামেদের ক্যান্ডিডেট পড়বে। তাহলে এই 4টে ভাগে যখন এই 1,60,000 1,70,000 মুসলিম ভোট ভাগ হবে, তখন রেজিনগরে এই মুহূর্তে সিচুয়েশন, তাতে বিজেপি বেরিয়ে যেতে পারে। একই জিনিস বেলডাঙ্গার ক্ষেত্র, বেলডাঙ্গাতে বিজেপি ক্রমাগত 30%, 29.5 থেকে 30% ভোট পেয়ে আসছে। সেখানেও যে 60 থেকে 64% মুসলিম ভোট পোল হয়, সেটা যদি 3 ভাগে তুমি ভাগ করে দাও, কংগ্রেসের মধ্যে, তৃণমূলের মধ্যে এবং হুমায়ুন কবিরের দলের মধ্যে, হুমায়ুন কবির নিজে সেখানে ক্যান্ডিডেট হওয়া বলেছেন, সেখানেও বিজেপির সম্ভাবনাময়। এই দুটো বাদ দিয়ে হুমায়ুন কবির বাকি যে আমি 3টে বিধানসভার নাম বললাম এবং কালীগঞ্জ, সেখানে তার প্রভাব রয়েছে বেশ কিছু পকেটে, কোথাও 20,000, কোথাও 10,000, কোথাও 15,000 করে তার ভোট রয়েছে। বিভিন্ন নেতারা সেখানকার ছোটো ছোটো পকেটে তার সঙ্গে রয়েছে। তৃতীয় কথা হলো, হুমায়ুন কবিরের ছেলে, যে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির বলা যায় যে এখন ব্রেন, যে পুরোটা দেখছে, সে এখনও তৃণমূলের পদে অধিষ্ঠিত, তৃণমূলের পঞ্চায়েত সমিতির পদে সে অধিষ্ঠিত।
তাহলে হুমায়ুন কবিরকে নিয়ে বসাটাকে যদি নীতি নৈতিকতা সাম্প্রদায়িকতা সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র ভোটিং প্যাটার্নে আসে, যেটা সংসদীয় গণতন্ত্রে সিপিএম পার্টি আছে, তারা সংসদীয় গণতন্ত্রে জিততে তারা যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ নিচ্ছে, যেটা আমি দেখছি কিছুদিন ধরে গেলানো হচ্ছে বিভিন্ন জায়গায়, যে নাকি কাঁটা দিয়ে কাঁটা তোলা। প্রথম কথা হলো হুমায়ুন কবিরের যে 6টি বিধানসভা প্রভাবশালী, সেখানে একটিতেও হুমায়ুন কবির সিপিএমকে সিট ছাড়বে না। মুর্শিদাবাদে তাহলে পড়ে রইল কি সিপিএমের জন্য? মুর্শিদাবাদে সিপিএমের জন্য পড়ে রইল জলঙ্গি, দমকল, খড়গ্রাম, নবগ্রাম এবং জঙ্গিপুর। এই জলঙ্গি, দমকল, খড়গ্রাম, নবগ্রাম বা জঙ্গিপুরে হুমায়ুন কবিরের সঙ্গে জোট করে বামেদের 500 ভোটও বাড়বে না, বরঞ্চ যে ক্ষতিটা হবে যে 2024 লোকসভার পরেই যখন থেকে যে একটা বড় অ্যামাউন্টের প্রায় 22 থেকে 23% বাম ভোট বিজেপিতে গেছিলো, তাদের কাছে জিনিস প্রতিষ্ঠা পেয়েছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং রয়েছে, বা বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা হয়তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায় না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিতে চায়, এই জন্য বিভিন্ন দুর্নীতির যে ইনভেস্টিগেশন বা তদন্ত সেগুলো এগোয় না। এটার ফলে যেটা হয়েছিল যে আমরা দেখলাম 2024 শ্রীরামপুর উত্তরপাড়া, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পশ্চিম, এমনকি দমদম, এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন অমুসলিম যে সিটগুলো, ভোটাধিক্য থাকা সিটগুলো, সেখানে অমুসলিম ভোট যেটা বাম থেকে বিজেপিতে গেছিলো তার একটা অংশ ফিরতে শুরু করেছিল। এর ফলে শ্রীরামপুরে দীপশিতা ধর উত্তরপাড়া এবং শ্রীরামপুরে ভালো ফল করে, আমরা দমদমে দেখেছিলাম সুজন চক্রবর্তী ভালো ফল করেছিল। এই হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করে যে জিনিসটা মোহাম্মদ সেলিম করতে চাইছেন, যেটা হবে এর ফলে যে দক্ষিণবঙ্গে যে একটা হিন্দু ভোট যেটা বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে, তারা তো গেছিলো তৃণমূলকে হারাবে বিজেপি এটা ভেবে, তারা যখন বুঝতে পারলো যে না তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সেভাবে কোনো পদক্ষেপ নিতে উৎসাহী নয়, তারা আবার বামেদের কাছে ভরসায় ফিরে আসছিল বা বামেদের প্রতি ভরসা করছিল, সেই হিন্দু ভোটটা একতরফা উনি বিজেপির দিকে আবার ঠেলে দিচ্ছেন। কিন্তু যারা বামেদেরকে ভোট দিচ্ছিল তারা তো সেকুলার মনস্ক হয়েই, বামপন্থী হয়েই ভোটটা দিচ্ছিল, তাহলে হুমায়ুন কবিরের সঙ্গে যদি জোট হয়ও, তারা তাহলে বিজেপির দিকে কিভাবে চলে যেতে পারে? অবশ্যই চলে যাবে। দেখো, যখন হুমায়ুন কবিরের সঙ্গে তুমি জোট করছো, হুমায়ুন কবিরের যে বয়ান ভাগীরথী নিয়ে, যে 70% মুসলিম 30% হিন্দু ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এই বয়ান নিয়ে যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, 70% মুসলিম 30% হিন্দু মুর্শিদাবাদে আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো 24 লোকসভার আগে, সেই বয়ান নিয়ে তো একটা ক্ষোভ আছে, এবং সেই বয়ান যে নেতা দিয়েছে তার সঙ্গে যখন তুমি জোট করবে শুধুমাত্র দমকল বা জলঙ্গির মতো দুটো সিটে ভালো ফল করার জন্য, যেখানে ভালো ফল হবেও না জোট করে, এই ধরনের ডেসপারেটনেসে যখন তুমি জোট করবে, তখন তো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগবে না? অলরেডি পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আমরা দেখতে পাই যে পোলারাইজড, দুতরফা, বিজেপি তৃণমূল বা ন্যারেটিভ বাইনারি যেটাকে বলে, সাম্প্রদায়িকতার বাইনারিতে ভোট হয়। সেখানে এমন একজন নেতা যে 2019-এ বিজেপি থেকে লোকসভা লড়েছে, এমন একজন নেতা যার এই ধরনের সাম্প্রদায়িক বয়ান রয়েছে, এমন একজন নেতা যার দল তৈরির লঞ্চিং প্যাড ছিল বাবরি মসজিদের মতো একটা বিতর্কিত ইস্যু, তাকে নিয়ে জোট করলে এখানকার যারা সাধারণ হিন্দু ভোটার তারা যে বামেদেরকে ধর্মনিরপেক্ষ হিসেবে কতটা দেখবে, এটা নিয়ে সন্দেহ জাগে। দ্বিতীয় কথা হলো, দেখো, আইডিওলজিক্যাল ডিফিটের সাথে একটা বড় ডিফিট যেতে হবে। আমি কয়েক মাস পিছনে নিয়ে যাই। শুভেন্দু অধিকারীকে সরিয়ে বিজেপি রাজ্য সভাপতি করা হলো শ্রমিক ভট্টাচার্যকে, সুকান্ত মহিন্দ্রকে সরিয়ে বিজেপির রাজ্য সভাপতি করা হলো শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক ভট্টাচার্য পদে আসার পর থেকে হিন্দু মুসলিম বা বিজেপি নেতা যেরকম বলে হিন্দু ভোট এক জায়গায় করতে হবে, এই সমস্ত কথাবার্তা না বলে বারবার লক্ষ্য করে দেখবে যে বামেদের যে 5.5% 2021 বিধানসভায় যে ভোটটা ছিল, সেই ভোটটার দিকে বারবার কথা বলছিলেন। বুদ্ধবাবুকে নিয়ে আবেগঘন বক্তব্য, বাম ভোটারদেরকে বারবার বলা যে আমাদেরকে ভোট দাও, এটা উনি বারবার করে আসছিলেন। কেন উনি করে আসছিলেন? কারণ আমরা যদি 2021 বিধানসভার দিকে তাকাই, তৃণমূল ভোট পেয়েছিল 48.02% এবং বিজেপি ভোট পেয়েছিল 38.15%, অর্থাৎ 10%-এর ডিফারেন্স। সেটাই আবার লোকসভায় গিয়ে আরও কমে গিয়ে 7% ডিফারেন্স হয়েছিল, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে 7 থেকে 10% একটা ডিফারেন্স আছে। শ্রমিক ভট্টাচার্যের চিন্তা ভাবনা যেটা ছিল যে আইএসএফ বা হুমায়ুন কবির এরা যদি 3% বা 4% মুসলিম ভোট কাটতে পারে তৃণমূলের থেকে, এবং বামেদের যে ভোট আছে 5.5%, সেই ভোটটাকে যদি ওনারা আবার ক্যাপচার করতে পারেন, ইতিমধ্যেই 22 থেকে 23% ভোট বাম থেকে বিজেপিতে গেছে, এই ভোটটাকে ক্যাপচার করতে পারলে ওই যে ডিফারেন্সটা তৃণমূলের সঙ্গে সেটা মেটানো যাবে। মানে অবাক করা ব্যাপার যে শ্রমিক ভট্টাচার্য বারবার সভাপতি হওয়ার পর থেকে বামেদের ভোটারদেরকে, বিশেষ করে যারা অমুসলিম ভোটার, যারা তখনও বামপন্থার আইডিওলজিতে বিশ্বাস করে বামেদেরকে ভোট করে আসছিলেন ক্যাডাররা, তাদের প্রতি বারবার তিনি বার্তা দিচ্ছিলেন, বারবার বুদ্ধবাবুকে প্রেজ করা, বারবার বাম ভোটারদের প্রতি একটা সফট কর্নার ডাকা, যাতে সেই বাম ভোটাররা তার কাছে আসে। এবং এই বাম ভোটারদের একটা বড় অংশ কিন্তু এই দক্ষিণবঙ্গের ভোটার। তাহলে এই যে মোহাম্মদ সেলিমের এই পদক্ষেপ, শুধু মিটিং করে, এখনও জোট কতটা হবে কতটা হবে না সেটা ভবিষ্যতের ব্যাপার, সেটা তার পার্টিরা ঠিক করবেন। কিন্তু আপনি ফেসবুকে যেটা পোস্ট করেছিলেন যে এই যে নওশাদ সিদ্দিকী বোধহয় কোথাও গিয়ে ওনাকে বলেছেন, বা তার পরামর্শেই বোধহয় এই বৈঠক হয়েছে। দেখো, এটা তো আমাদের কাছে নিজস্ব আসা ইনফরমেশন।
আমি জানি না কতটা এখানে আমি কীভাবে কতটা বলবো, তবে আমার কাছে যতটা ইনফরমেশন আছে বা আমাদের কাছে যতটা ইনফরমেশন আছে, এই হুমায়ুন কবিরের সঙ্গে মিটিংয়ে বসতে মোহাম্মদ সেলিম সাহেবকে কনভিন্স করাতে নওশাদ সিদ্দিকীর একটা অবদান সেখানে আছে। কেন আমি বলছি নওশাদ সিদ্দিকী সাহেব, দেখো এটা তো আমি ভুল পদক্ষেপে বলতে পারি না, তিনি তার রাজনৈতিক বার্গেনিং করছেন। 2024 লোকসভায় যখন বামেদের সঙ্গে নওশাদ সিদ্দিকীর বার্গেনিং হলো না, তারপরে নওশাদ সিদ্দিকী যে পন্থা নিলেন, তোমরা যদি খুব ক্লোজলি ফলো করো নওশাদ সিদ্দিকীর উত্থানের পরে পরে তিনি অন্য কোনো মুসলিম দলকে উঠতে কিন্তু দেননি, এমনকি আসাউদ্দিন ওয়েসি নিজে এসেছিলেন ফুরফুরাতে, তারপরেও কিন্তু মিমের সঙ্গে তিনি জোট করেননি। তবে 2024 লোকসভা অবধি নওশাদ সিদ্দিকী না কোনো মুসলিম নেতাকে তেমন পাত্তা দিতেন না, মানে ওই একই হায়দ্রাবাদের মিম মডেল, হায়দ্রাবাদে যেমন ওয়েসি একাই লিডার, তেমনি এখানে নওশাদ সিদ্দিকী একাই লিডার, এরকম একটা মেন্টালিটি ছিল, অর্থাৎ বাংলার ওয়েসি হওয়ার একটা চিন্তাভাবনা। লোকসভার পরে পরে হঠাৎ করে দেখলাম যে বিভিন্ন এই ছোটো ছোটো দলগুলো, যাদের বলা হয় যে তথাকথিত মুসলিম দল, ওয়েলফেয়ার পার্টি, মিম, আরও বিভিন্ন সংগঠন, তাদেরকে নিয়ে নওশাদ সিদ্দিকী ওঠা বসা শুরু করলেন। তার আগে অবধি তাদের কিন্তু পাত্তাও দিতেন না। তিনি যেটা ভেবেছেন যে এই ছোটো ছোটো মুসলিম দলগুলোকে এক জায়গায় করে তিনি রাজনৈতিক বার্গেনিং করবেন। আমাদের কাছে যতটা খবর আছে, তিনি প্রথমেই রাজনৈতিক বার্গেনিং গেছিলেন শাসক দল তৃণমূলের কাছে, যে আমার সাথে এতগুলো মুসলিম দল আছে, সূত্র মারফত আমাদের কাছে যা খবর, আমাদের কাছে এতগুলো মুসলিম দল আছে, অতএব আপনি আমার সঙ্গে বার্গেনিং করে নিন, আমাদেরকে একটা অ্যামাউন্টের সিট দিন, নাহলে আমরা এত % মুসলিম ভোট আপনার থেকে বের করে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে পাত্তা দেননি। দেখো আমি আবার কেন বলছি যে সেলিম সাহেব এটা ভুল পদক্ষেপ, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে পাত্তা দেননি, তখন নওশাদ সিদ্দিকী সাহেব কী করলেন, সেই স্ট্রেংথ যে আমার সঙ্গে এতগুলো দল আছে সেটা নিয়ে গেলেন রাজ্য সম্পাদক বামেদের রাজ্য সম্পাদক সেলিমের কাছে, যে আমার সাথে এতগুলো মুসলিম দল আছে, আপনি আমার সঙ্গে জোট করুন, আমাকে এতগুলো সিট দিন, তাহলে আমি এত % মুসলিম ভোট এই আমাদের বাম জোটের দিকে ফিরিয়ে আনতে পারবো। এখানে যেটা সমস্যা সেটা হলো যে দলগুলোকে নিয়ে বর্তমানে আমি দেখলাম মোহাম্মদ সেলিম রিসেন্টলি জামাতের যে রাজনৈতিক শাখা বাংলার ওয়েলফেয়ার পার্টি, তার নেতাদের সঙ্গে বসেছেন। শোনা যাচ্ছে নাকি এসডিপিআইয়ের মঞ্চে বামেদের মুর্শিদাবাদের যিনি সম্পাদক জমির মোল্লা তিনি ছিলেন। এই যে ছোটো ছোটো দলগুলো, এই দলগুলোর কিন্তু মুসলিম ভোটে কোনো প্রভাব নেই। মিম 2021 সালে বিধানসভা নির্বাচন লড়েছিল, সম্ভবত গোটা রাজ্যে তাদের সর্বোচ্চ যিনি ভোট পেয়েছেন তিনি 3400 বা 4000 সামথিং ভোট পেয়েছিলেন। অর্থাৎ কোনো বিধানসভাতে 2000 ভোট কনভার্ট করারও কিন্তু ক্ষমতা কোনো মুসলিম দলের নেই, তথাকথিত মুসলিম দলের নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন আগে বুঝেছিলেন বলেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতাকে যখন উনি তৃণমূলে এনেছিলেন, তখন আপনি করে এনেছিলেন। এখন তার সঙ্গে তো মানুষের মতো ব্যবহার করেন না, কারণ উনি খুব ভালো করে জানেন যে মুসলিম ভোট শুধু বাংলায় নয়, সারা দেশে, বিশেষ করে যে রাজ্যে অবিজেপি শাসক দল আছে, যেমন সেটা তৃণমূল হতে পারে এখানে, বা তোমার তামিলনাড়ুতে ডিএমকে হতে পারে, বা ধরে নাও তেলেঙ্গানাতে কংগ্রেস হতে পারে, ঝাড়খণ্ডে জেএমএম হতে পারে, বা দিল্লিতে যখন আপ ছিল, যে কোনো বিজেপি বিরোধী শাসক দলের বিরুদ্ধে মুসলিম ভোটটাকে নিয়ে যাওয়া কোনো মুসলিম সংগঠনের পক্ষে পসিবলই নয়। তারা নিজেরা 2000 ভোট করতে পারবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেই তিনি সেভাবে কোনো মুসলিম সংগঠনকে পাত্তা দেন না। মুসলিম ভোটটা হয় মূলত ন্যারেটিভে। মুসলিম ভোট আমরা দেখেছি 2021 সালে হয়েছিল এনআরসির ভয়ের ন্যারেটিভে, 2026 যেদিকে এগোচ্ছে তাতে এসআইআর ন্যারেটিভে একটা মুসলিম ভোট আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এই যে নওশাদ সিদ্দিকী সাহেব গেছেন বা মোহাম্মদ সেলিমকে বুঝিয়েছেন যে এতগুলো মুসলিম দল নিয়ে জোট করলে একটা ভোট আসবে আমাদের, প্রথম কথা এটা বড় ভুল পদক্ষেপ। সামান্য একটু মুসলিম ভোটের ভোটিং প্যাটার্নে স্টাডি করলে এটা বোঝা যায় যে মুসলিম ভোট মূলত এক ঝাঁকে যায় 2019-এর পর থেকে, বা 2014 বিজেপি ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন রাজ্যে এক ঝাঁকে একদিকে গেছে। সেই ভোটটাকে এইভাবে ভেঙে ফেলা শুধুমাত্র কয়েকটা তথাকথিত মুসলিম দলদেরকে নিয়ে, এটা কোনোভাবেই সম্ভব না, এটা হবেও না। এতে যেটা এটা চাইছেন যে এই মুসলিম দলগুলোকে আদতে একসাথে জোট করিয়ে তার দাপটটা বজায় রাখতে। হ্যাঁ, জোটের মধ্যে একটা তার দাপট বজায় রাখা অবশ্যই তার উদ্দেশ্য। আমরা দেখেছি কি, দেখো অনেকে মনে করছেন যে নওশাদ সাহেব বারবার কেন আলিমুদ্দিনে চলে যাচ্ছিলেন, আলিমুদ্দিনে যাচ্ছে। নওশাদ সাহেব 2024 লোকসভার পর থেকে একটা জিনিস শিক্ষা নিয়েছেন যে জোট না হওয়ার যে গিল্ট বা জোট না হওয়ার যে একটা পরবর্তীতে যে একটা ক্ষোভ বা একটা ব্যাকলাস, সেটা ওনাকে বারবার ফেস করতে হচ্ছিল যে নওশাদ সিদ্দিকী জোট করেননি, নওশাদ সিদ্দিকী। উনি কী করলেন, উনি একটা খুব চালাকি গেম করলেন। উনি নিজে বারবার চলে গেলেন আলিমুদ্দিন, যাতে পরবর্তীকালে যদি জোট নাও হয়, ওনার শর্তে যদি বামেরা বা কংগ্রেস রাজি না হয়, উনি তখন সংবাদ মাধ্যমকে বলতে পারবেন যে আমি তো গেছিলাম আগেই, আমার সঙ্গে ওরা জোট করেনি। অর্থাৎ উনি আগে থেকে একটা প্রেশার দিয়ে রেখেছেন, তারপর উনি এমন কিছু শর্ত চাপাবেন যে শর্তগুলো না মানলে হয়তো জোট হবে না, জোট না হলে যেন দোষটা ওনার ঘাড়ে না আসে। এক্স্যাক্টলি, মানে আমি দেখো নওশাদ সিদ্দিকীকে এই ক্ষেত্রে আমার প্রেস করতে হয় যে উনি একটা ম্যাচিওর মুভ নিয়েছেন। এটা যথেষ্ট ম্যাচিওর এবং বার্গেনিংয়ের যে রাজনৈতিক বার্গেনিংয়ের জন্য যথেষ্ট ভালো মুভ। রাজনীতি তো বার্গেনিংয়ের খেলা, আর জোট রাজনীতি তো অবশ্যই রাজনীতি বার্গেনিংয়ের খেলা, কটা সিটকে লড়বে। সেখানে আমি নওশাদ সিদ্দিকী সাহেবের প্রশংসা করব, কিন্তু এখানেই মোহাম্মদ সেলিম এবং তার দল বা তার নেতৃত্ব ভুলটা করছে। ভুলটা এই জন্যই করছে, তারা গ্রাউন্ডটা বোঝেন। আমি আবার বলছি, হুমায়ুন কবিরের সঙ্গে জোট করে সিপিআইএমের মুর্শিদাবাদে 3-4টি আসনে বিধানসভাতে 500 করেও ভোট বাড়বে না। যেটা হবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনগুলোতে যেখানে সিপিআইএম কামব্যাক করছিল, সেখানকার হিন্দু ভোটটা পুরোপুরি চলে যাবে বিজেপিতে। মানে
এক এক সময় মনে হয় যেন যে শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলে রাজ্যসভাপতি হয়েছিলেন সেই কথাগুলোর দিকেই যেন বাকি সমস্ত দল ধাবিত হচ্ছে, যে সেই কথাগুলো যেমন করে পূরণ করতে হবে। সেখানে দাঁড়িয়ে এই ধরনের কাজবাজ আমি জানি না কতটা বামেদের রাজ্য নেতৃত্ব এটাকে প্রশ্রয় দেবে। আমি যতটা বামেদের নিয়মকানুন জানি তাতে মোহাম্মদ সেলিম সাহেবের শোকজ হওয়ার কথা এই ধরনের আচরণের জন্য। কারণ হুমায়ুন কবির যে ধরনের দল, সেই ধরনের দলের সাথে হুমায়ুন কবির যে ধরনের নেতা, সেই ধরনের দল নেতার সাথে মিটিংয়ের পরে আমরা দেখেছি কেরালাতে এই ধরনের ঘটনা হয়েছে, তখন সেখানে সিপিএম নেতারা সাসপেন্ড হয়েছেন, এর আগেও এমন ঘটনা হয়েছে সেখানে সাসপেন্ড হয়েছেন। এবং এখনো তো অনেক বাম নেতা তাদের নীতি নৈতিকতার কথাই বলে যাচ্ছেন। অবশ্যই দেখো, বামেদের যে ফ্লোটিং ভোটটা ছিল সেই ভোটটা তো অনেকদিন আগেই ট্রান্সফার হয়ে গেছে, একটা বড় অ্যামাউন্ট বিজেপিতে, কিছু অ্যামাউন্ট তৃণমূলে। যে ভোটটা এখন পড়ে আছে সেটা পুরোপুরি কিন্তু ক্যাডার ভোট, অর্থাৎ যারা সিপিএমের ক্যাডার এবং তারা আইডিওলজিক্যালি সিপিএমের সাথে আছেন, সিপিএমের আদর্শ বা নীতি নৈতিকতার ভিত্তি করেই সাথে আছেন। দ্বিতীয় কথা হলো, দেখো কামব্যাকের কোনো শর্টকাট হয় না। উনি ভেবেছিলেন 2021 সালে কামব্যাক করবেন একটা শর্টকাট দিয়ে, এবং সেই শর্টকাটের পদ্ধতিগুলো বারবার কেন ভুল হচ্ছে বলো তো? কারণ উনি যেটা ভাবছেন যে মুসলিম ভোট আমি নিয়ে আসবো, সেই মুসলিম ভোট কোন প্যাটার্নে আসে বা কীভাবে সেই মুসলিম ভোট পড়ে বা কীভাবে সেই মুসলিম ভোট হয় উনি সেটা জানেন না। জানবেনই বা কী করে? উনি সারা জীবন রাজনীতি করেছেন উত্তর কলকাতায়, সারা রাজনীতি করেছেন খিদিরপুরে, তারপরে উনি চলে গেছিলেন দিল্লি, তারপরে উনি করেছেন বাইরের রাজনীতি। তো এখানকার বাঙালি মুসলমানদের ভোটিং প্যাটার্ন সম্পর্কে কোনো আইডিয়া নেই। উপরন্তু উনি যেটা করছেন যে বামেদের যে যুব মুখগুলো, এই যে দীপশিতা ধর বা সৃজন ভট্টাচার্য বা প্রতিকুর রহমান বা দেবাঞ্জন দে বা কলতান দাশগুপ্ত বা প্রণয় কাচ্চি, যারা এই মালদা মুর্শিদাবাদের বাইরে বিভিন্ন আসনে লড়বে, যেখানে হয়তো মুসলিম ভোট খুব কম, বা সুয়ন চক্রবর্তী বা সোনারপুর উত্তর বা সোনারপুর দক্ষিণের মতো জায়গায় সায়ন ব্যানার্জি, সেখানে তো মুসলিম ভোট খুব কম। সেখানকার যে বড় অ্যামাউন্টের হিন্দু ভোট, সেই ভোটটা কোনো বিজেপির দিকে ঠেলে দিচ্ছেন এই সমস্ত কাজবাজ করে। ফলে তাদের পক্ষে তো বিভিন্ন সিটে তৃতীয় হওয়া কঠিন হয়ে যাবে এই ধরনের জিনিসপত্র চলতে থাকে। এত কিছু করে তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট, সেটাতে কি ভাঙন ধরাতে পারবে হুমায়ুন কবির? না না না, এই ধরনের পদ্ধতিতে ভাঙন ধরবে না। দেখো আমি আবার বলছি যে মুসলিম ভোট যেভাবে প্যাটার্ন, কোন প্যাটার্নে ভোট হয় এটা বোঝা খুব চাপের, এবং এটা বুঝতে গেলে বাঙালি মুসলমান কমিউনিটির সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে। প্রথম কথা আমি বারবার এই উদাহরণটা দিই যে প্রথমেই যেটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমি তোমার চ্যানেলেই বলে দিচ্ছি। দক্ষিণবঙ্গের হারোয়া, ভাঙ্গর, বসিরহাট উত্তর, ক্যানিং পূর্ব পশ্চিম, মগরাহাট, পাঁচলা, কুলপি, এই গুটি কয়েক 8-9টি সিট বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যত সিটে 60% বা 50%-এর বেশি মুসলিম ভোট আছে, বাঙালি মুসলিম ভোট আছে, সেই প্রতিটা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন লড়তে নামেন 50,000 মুসলিম ভোট পকেটে নিয়ে। এই 8-10টি সিট বাদ দিয়ে, এখানে আইএসএফের একটা প্রভাব আছে, তার মধ্যে 4টি সিটে ওরা সেকেন্ড হয়েছিল গতবার, 1টি সিট ভাঙড়তলা জিতেছিল। এর বাইরে যে কোনো 50 বা 60%-এর বেশি মুসলিম ভোট যে বিধানসভাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেটে 50,000 মুসলিম ভোট নিয়েই ভোট লড়তে নামেন। ফলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে হারানো বা মুসলিম ভোট এখানে ক্যাপচার করা প্রায় নিয়ার টু ইম্পসিবল। এটা বড় রিজন হলো গোটা ভারতবর্ষ জুড়ে 2014 পর থেকে মুসলিম ভোটের প্যাটার্ন হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে যে শক্তিশালী তাকে ভোট দাও, অর্থাৎ বিজেপিকে আটকানো যেটা। এবং এখানে অবিজেপি বিরোধীদের একটা ব্যর্থতাও আছে, তারা সেখানে বিজেপি যে ভয়টা মুসলমানদের মধ্যে জেনারেট করেছে সেই ভয়টাকে তারা ওভারকাম করাতে পারেনি, তাদেরকে সেই সাহসটা দিতে পারেনি। এবার আসা যাক মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ। দেখো মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ যে সিটগুলোতে 40%-এর কাছাকাছি মুসলিম ভোট, অর্থাৎ 2021 সালে যে সিটগুলোতে তৃণমূল মাত্র কিছু অ্যামাউন্টের ভোটে 10,000 বা 15,000 ভোটে জিতেছিল, সেই সিটগুলোতেও মুসলমানরা ভোট ভাগ করবেন না, কারণ তারা জানেন যে মুসলিম ভোটটা ভাগ করলে গতবার মাত্র তৃণমূল 10 থেকে 15,000 ভোটে জিতেছিল, তাহলে সেই সিটগুলোতে হেরে যাবে। তাহলে পড়ে থাকে কি? পড়ে থাকে হলো, আগেও বলছি, মালদা এবং মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের কিছু সিট এবং বীরভূমের কিছু সিট, যেখানে মুসলিম ভোটটা 60%-এর বেশি বা 70%-এর বেশি, যেমন দমকল, হরিহরপাড়া, জলঙ্গি, সুজাপুর, মালদায় যদি আমরা আসি মোথাবাড়ি, মালতীপুর, দিনাজপুরে গেলে চাকুলিয়া, গোয়ালপুকুর, ইটাহার, আমরা বীরভূমে এলে হাসান, মুরারই। এই সিটগুলো যেটা ব্যাপার, যেটা দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 মুসলিম ভোট পকেটে ভরে শুরু করছিলেন সিটটা, এই সিটগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় 25 থেকে 30,000 মুসলিম ভোট পকেটে নিয়েই ভোট শুরু করেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুসলিম ভোটটা বের করা কোথাও সহজ নয়, কিন্তু সবচেয়ে কম কঠিন হলো এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম জোনটাতে। সেখানে এই যে ভোটটা 25-30,000 ভোট নিয়ে উনি নামছেন মুসলিম ভোট, সেই ভোটটাকে ওখান থেকে বের করে এনে পুরো ভোটটাকে ফ্লোটিং করা, সমস্ত বিধানসভাগুলোকে ওপেন করা, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেওয়া, এর জন্য যে পদ্ধতি বা যে প্রক্রিয়াকরণের প্রয়োজন সেটা হুমায়ুন কবিরকে দিয়েও হবে না, সেটা নওশাদ সিদ্দিকীকে দিয়েও হবে না। কারণ নওশাদ সিদ্দিকীর প্রভাবটা আমি আবার বললাম, ধর্মীয় প্রভাবটাই 4টে জেলায় সীমাবদ্ধ, এবং রাজনৈতিক প্রভাব তো নর্থ এবং সাউথ 24 এই 8 থেকে 10টি বিধানসভায় সীমাবদ্ধ। তাহলে এর জন্য অন্য কাজ রয়েছে। এই যে শর্টকাট ট্রাই করছেন সেলিম বারবার, এক্সপেরিমেন্ট, এবং সেই এক্সপেরিমেন্টগুলো মিজারেবলি ফেল হবে। গতবার গ্র্যান্ড ওবেরাইতে বসে নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট ফেল হয়েছিল,
এবারে ওয়েস্টিনে বসে যদি ভাবেন হুমায়ুন কবির সঙ্গে জোট করবেন তাহলে জোট কিন্তু ফেল হয়েছে। দেখো হুমায়ুন কবিরের বাবরি ইনসিডেন্টের আমরা খুব মজার উদাহরণ দিই। হুমায়ুন কবিরের বাবরি নির্মাণ করার যে একটা লঞ্চিং প্যাড বা রাজনীতি, সেটার পর থেকে কিন্তু মুর্শিদাবাদের যারা খেটে খাওয়া মানুষ, যারা বিভিন্ন রাজ্যে প্রায় 40 থেকে 50 লাখ পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ থেকে বিভিন্ন রাজ্যে কাজ করেন, বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন রাজ্যে, সেখানে তারা কিন্তু বারবার হেনস্থা, মারধর এবং খুনের শিকার হয়েছেন। ফলে হুমায়ুন কবিরের রাজনীতির জন্য তাদেরকে মার খেতে হচ্ছে, এই একটা চিন্তাধারা কিন্তু তাদের মনে চলে এসছে। বাবরি শুরু করার সময় যেদিন হুমায়ুন কবির শুরু করলেন নতুন পার্টি বা বাবরির শিলান্যাস করলেন, সেই দিন হুমায়ুন কবির মুর্শিদাবাদ যে পজিশনে ছিলেন, যত দিন যাবে তত হুমায়ুন কবির অলরেডি ব্যাকফুটে যাচ্ছেন এবং আরও ব্যাকফুটে যাবেন। আমি ওটাই বললাম যে হুমায়ুন কবিরের সবচেয়ে প্রভাবশালী যে দুটো বিধানসভা, রেজিনগর এবং বেলডাঙ্গা, যেখানে উনি নিজে কন্টেস্ট করে বলেছেন, সেখানে উনি সেকেন্ড বা তৃতীয় হতে পারবেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে ভোট ভাগ হলে হয়তো বিজেপিও চলে আসতে পারে। এবং এই ভোট ভাগের ব্যাপারটা মুসলিমরা বারবার খেয়াল রাখে যে আমাদের ভোট ভাগ করার জন্য বিজেপি চলে আসছে না তো। এর ফলে কী হয়, প্রতিবার দেখবে হয় দুটো জিনিস হবে, হয় ভোট ভাগ হয়ে বিজেপি চলে আসবে, নাহলে একতরফা আবার রেজিনগর বেলডাঙ্গার মানুষ একতরফা তৃণমূলকে ভোট দেবে তাদের বিভিন্ন অনিচ্ছা সত্ত্বেও। এবং এই যে অনিচ্ছা সত্ত্বেও ভোট দিতে হয়, এটা একটা বড় রিজন হলো বাকি অবিজেপি বিরোধীদের ব্যর্থতা। তারা সারা বছর এই জায়গাগুলোকে, যে রাজনৈতিক স্পেসগুলো তৈরি হয় সেখানে কানেক্ট না করে ভোটের আগে এই ধরনের একটা শর্টকাট, কখনো আইএসএফের সঙ্গে জোট, কখনো ভাবছে জামাতের ওয়েলফেয়ার পার্টির সঙ্গে আমি যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, কখনো ভাবছে এসডিপিআর সঙ্গে জোট, এই সমস্ত কিছু করে মুসলিম ভোট আসবে। তাহলে এগুলো ভুল ধারণা। যে পার্টিগুলোর সঙ্গে উনি বসছেন তাদের মানে প্রিভিয়াস যে ভোটের রেজাল্ট সেগুলোকে বের করলেই তো বোঝা যায়। যে সময় বিজেপির পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব ছিল না, তখনও এই সমস্ত পার্টিগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশন লড়তো। কোথাও 2000, কোথাও 1000, কোথাও 1500, কোথাও কী বলবো 100-র কমও ভোট পেয়েছে এমনও ক্যান্ডিডেটদের আছে। তাহলে তাদের সঙ্গে বসে বা তাদের সঙ্গে নেগোশিয়েট করে যদি ভাবা হয় যে আমি দমকল বের করে ফেলবো, জলঙ্গি বের করে ফেলবো, এত সহজ তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো স্ট্রং পয়েন্ট। প্রথম কথা হলো, এতদিন ধরে রাজ্যে প্রায় 15 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও উনি নিজেকে এস্টাবলিশ করেছেন যে বিরোধী নেত্রী। উনি আছেন ক্ষমতায়, কিন্তু মানুষের মধ্যে এস্টাবলিশ করেছেন উনি বিরোধী নেত্রী। উনি এস্টাবলিশ করেছেন এই ফ্যাক্টটা যে বাংলার বাইরের কোনো একটা বাংলা বিরোধী শক্তি, তারা বাংলা দখল করতে চায়, বাংলা এবং বাঙালির কৃষ্টি কালচারকে তারা ধ্বংস করতে চায়, এবং তিনি সেখানে দাঁড়িয়ে আছেন সেই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে। অর্থাৎ একটা জিনিস ভাবো, একটা মহিলা, একটা মুখ্যমন্ত্রী 15 বছর ধরে রাজ্যের মসনদে, তার হাতে আধিকারিক, তার হাতে রাজনৈতিক পাওয়ার, তার হাতে আধিকারিক ক্ষমতা, তারপরেও তিনি নিজেকে এস্টাবলিশ করেছেন যে বিরোধী নেত্রী হিসাবে এবং মানুষের কানেক্ট করছে। এই জন্যই গতবার বাংলা নিজের মেয়েকে চাই ক্যাম্পেন এত সফল। এই যে এবারের তৃণমূলের ক্যাম্পেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই ক্যাম্পেনগুলো সফল কেন হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যে বা কোথাও একটা দল যদি এত বছর ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, অর্থাৎ তার বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভটাকে অ্যান্টি ইনকামবেন্সিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজ করেছেন এ নিজেকে বিরোধী নেত্রী হিসাবে প্রেজেন্ট করে। কারণ অ্যান্টি ইনকামবেন্সি যেটা শাসক দলের বিরুদ্ধে থাকে, সেটা যায় মূলত বিরোধীদের সঙ্গে, বিরোধীদের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় এস্টাবলিশ করেছেন যে উনি নিজেই রাজ্যের শাসক দল, উনি নিজেই বিরোধী। এই যে এস্টাবলিশমেন্ট, এই ফ্যাক্টগুলোকে তো ধরতে হতো। দ্বিতীয় কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক ক্ষমতা, এই আধিকারিক দিয়ে ভোট করানো হতে পারে বা সংগঠন যেভাবে ওনার শক্তিশালী বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে এলাকাগুলো বামফ্রন্ট বা কংগ্রেস টার্গেট করছে, মুসলিম এলাকাগুলো, সেখানে ওনার যে সাংগঠনিক দক্ষতা এবং ক্ষমতা, এইগুলোকে যদি না কাউন্টার করা যায় তাহলে শুধুমাত্র এই শর্টকাটে কিন্তু মুসলিম ভোট আসবে না, বরঞ্চ দক্ষিণবঙ্গে যে হিন্দু ভোটটা ব্যাক করছিল, যেটা একটা সম্ভাবনাময় জায়গা তৈরি হচ্ছিল বা আমাদের বিভিন্ন ইয়াং জেনারেশনের প্রার্থীগুলোর জন্য, তাদের জন্য এটা অভিশাপ হয়ে ফিরে আসবে। কোথাও যেন কি যেন মনে হচ্ছে মোহাম্মদ সেলিম নিজের কিছু স্বার্থ রক্ষা করতে, 1-2 সিট ডেসপারেটলি জিততে একটা পুরো বাম দলের সমস্ত প্রার্থীদেরকে বিপদে ফেলছেন। আমি আশা রাখবো বামেদের সঙ্গে হুমায়ুন কবিরের বা বাকি যে দলগুলো, এদের জোট হবে না। কারণ জোট হলে আবার যে পরিস্থিতি তৈরি হবে সেটা হবে যে শূন্যের ঘেরো তো কাটবেই না, বরঞ্চ 2024 লোকসভায় যে সিটগুলো তার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাময় সিটগুলোতে আবার বামেরা তৃতীয় বা চতুর্থ পজিশনে চলে যাবে আমাদের প্রার্থী। আপাতত এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে।